বাঙালি মেয়ে সব পারলেও নিজের স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। হঠাৎ ঘড়ির কাঁটা জানান দিল 2টা বাজে। মৌ তাড়াহুড়ো করে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে রুম থেকে বের হতেই দেখে রাজ আর সুমাইয়া দাঁড়িয়ে আছে। কিছু বলবেন আপনি? রান্না করছো? নামাজ শেষ করলাম, আপনারা একটু বসেন, আমি রান্না করে নিয়ে আসি। কি? তার মানে এখনো রান্না হয়নি? রাজ, এই মেয়েকে তুমি বাড়ি রানী করে নিয়ে আসছো? এই শোন, আধা ঘন্টার মাঝে যেন রান্না করে নিয়ে আসা হয়, না হলে তোর কাপড় গা থেকে খুলে পেটাবো। ক্ষুধারে আমার পেট জ্বলে যাচ্ছে। মৌ কিছু না বলেই চলে গেল। শরীরটাও খারাপ লাগছে, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। তবুও তাড়াহুড়ো করে রান্না করে যাচ্ছে আর মনে মনে আল্লাহকে ডাকছে যেন রান্নাটা শেষ করতে পারে। কিন্তু কেমন যেন সময় যাচ্ছে, শরীরটা আরও অস্থির হয়ে আছে। আজ শরীর থেকে অনেক ব্লাড গিয়েছে, শরীরটা যেন ক্রমশ অবশ হয়ে আছে, চোখ দুটি বন্ধ হয়ে আছে। তবুও রান্নার কাজ করে যাচ্ছে মৌ, কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারছে না। মৌ রান্নাঘরের মেঝেতেই বসে পড়ল। বসে পড়ে শরীরটা নিয়ে আর দাঁড়ানোর ক্ষমতা পেল না। চোখ দুটি কখন যে বন্ধ হয়ে গেছে খেয়াল নেই। এদিকে সুমাইয়া রাজের বুকে শুয়ে শুয়ে বলছে, জান, তুমি আমাকে এত ভালোবাসো কেন? এত সুন্দর বইয়ের দিকে ফিরে তাকাও না। কি বলো সুইটহার্ট? আমার চোখে তুমিই পৃথিবীর সেরা সুন্দরী, তুমি আমার নিঃশ্বাস। আমার জান, লাভ ইউ। জান, আমার না ক্ষুধা লাগছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, রক্ষিতাটার এখনও খবর নেই। সুইটহার্ট, রাগ করো না, দেখছি বিষয়টা কি। তোমার যেতে হবে না, আমি দেখছি। সোমাইয়া রাজের কপালে চুমু দিয়ে চলে গেল রান্নাঘরে। রান্নাঘরে তাকিয়ে দেখে কোথাও মৌ নেই। সোমাইয়া জোরে জোরে রাজকে ডাকতে লাগলো, এই রাজ, তুমি কোথায়? দেখে যাও, তোমার ভাড়া করা মেয়েটা পালিয়েছে। রাজ দৌড়ে রান্নাঘরে আসে। সত্যি তো, রান্না বসিয়ে রেখে কোথায় গেল? হঠাৎ সোমাইয়ের চোখ রান্নাঘরের মেঝের দিকে তাকাতেই দেখে মৌ অজ্ঞান হয়ে শুয়ে আছে। রাজ, দেখছো? সামান্য কাজ দেখে অসুস্থতার ভান ধরেছে। সোমাইয়া, চুপ করো, দেখে কি হয়েছে। রাজ মৌয়ের কাছে বসতে বুঝতে পারল মৌ অজ্ঞান হয়ে গেছে। রাজ মৌকে কোলে তুলে বিছানায় এনে শুয়ে দেয়। সুমাইয়া এসব দেখে রাগে ফুলছে উঠছে। হঠাৎ সুমাইয়ার ফোনটা বাজতে লাগে। সুমাইয়া ফোন ধরেই বলল, বাবা, মারে, তুই কোথায় আছিস? বাবা, রাজের সাথে তাদের বাসায়। মা, একটু তাড়াতাড়ি বাসায় আয়। সুমাইয়া ফোন কেটে দিয়ে বলল, জান, এখন আসি, কাল সারাদিন তোমার সাথে থাকবো। মনে হয় বাবার শরীরটা আবার খারাপ করেছে, আমি আসি, কেমন? এ বলেই সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আসি জান। আচ্ছা। সুমাইয়া যখন চলে যাবে এমন সময় রাজ সুমাইয়ার হাতটা ধরে টান দিয়ে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, এবার যাও। সুমাইয়া মুচকি হেসে চলে গেল। সুমাইয়া চলে গেলে রাজের দৃষ্টি পড়ল মৌয়ের উপর। মৌয়ের ফর্সা গালটা লাল হয়ে আছে, গালের ভেতর বোঝাই যাচ্ছে 5 আঙ্গুলের ছাপ। রাজ কি করবে বুঝতে পারছে না। মেয়েটার দিকে তাকিয়ে সত্যি মায়া লাগছে, মুখটা মায়াবী লাগছে। নাকে এখনো রক্ত জমাট বেঁধে আছে। না, এভাবে থাকলে যদি মেয়েটা মারা যায়। জানি না মেয়েটা কেন যেন সন্তান কনসিভ করলো। বাচ্চাটা কি নিয়ে আমাকে ফাঁসাতে চাইছে? না, আপাতত দেখি জ্ঞান ফেরাতে পারি কিনা। রাজ পানি নিয়ে এসে মৌয়ের মুখে ছিটিয়ে দিতে মৌ মিটিমিটি করে তাকালো। মৌ চোখ খুলেই প্রথমে রাজের মুখটা দেখতে পারল। মৌ বুঝতে পারল তার মাথাটা রাজের উড়ুতে। খুব লজ্জা লাগছে মৌয়ের। সারাদিনের নির্যাতন, রাজের থাপ্পড় যেন রাজের মুখের দিকে তাকাতেই সব ভুলে যায় মৌ। মৌয়ের হাতটা রাজ ধরতেই চমকে যায়, হাত একদম হিম শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ মনে পড়ল ছোটবেলায় শুনেছি মানুষ মরে যাওয়ার আগে নাকি শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এদিকে মৌয়ের হাত পা তো বরফের মতো হয়ে যাচ্ছে। মৌ যদি সত্যি মরে যায় তাহলে কেমন হবে? না, এ তো হতে দেওয়া যাবে না। এদিকে মৌয়ের শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আছে। রাজ রান্নাঘর থেকে সরিষার তেল এনে মৌয়ের হাতে পায়ে লাগাচ্ছে। তারপরও মৌয়ের শরীর গরম হচ্ছে না, কাঁপুনি যেন বেড়েই চলছে। মৌ জ্বরে আর তাকাতে পারছে না। মনে হচ্ছে দিনের জ্বর আর রক্ত যাওয়ার জন্য জ্বর এসে পড়েছে। রাজ মৌয়ের উপর কম্বল জড়িয়ে দিয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো, কিন্তু শরীর গরম হওয়ার কোনো নাম নেই। এদিকে হসপিটালে নিতে গেলেও 3 ঘন্টার মতো লাগবে। রাতে অনেক হয়ে গেছে। হঠাৎ মনে পড়ল পুরুষের স্পর্শে মেয়েদের শরীর গরম হয়। রাজ কোনো কিছু চিন্তা না করে কম্বলের ভেতরে ঢুকে গেল। মৌয়ের শরীরটা কাঁপছে। রাজ মৌকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপরও মৌয়ের কাঁপুনি কমছে না।
রাজীব আর মৌয়ের উর্বর ঠোঁটে তার ঠোঁটখানা মিলিয়ে হারিয়ে গেল অন্য ভবনে। মৌ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। এদিকে এভাবে কিছুক্ষণ থাকার পর মৌয়ের শরীরটা অনেকটাই গরম হয়ে যায়। রাজীব আর মৌকে ছাড়তে চেয়েও ছাড়তে পারছে না। কোনো এক অজানা মায়ায় যেন আটকে যাচ্ছে। মৌ ঘুমের ঘোরে রাজকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। রাজও রেসপন্স করল। রাজের কাছে কেমন যেন লাগছে, নিজেকে মাতাল মাতাল লাগছে। চোখে রাজ্যের ঘুম নেমে এসেছে। সকালবেলা মৌয়ের ঘুম ভাঙতে দেখে কোনো এক প্রাচীরে সে আবদ্ধ, যে প্রাচীরে সে সারা জীবন থাকতে চায়। প্রাচীরটা আর কোনো কিছু না, রাজের বুক। মৌ তার সকল কষ্ট ভুলে গেছে। দিনে রাজ আর সুমাইয়া কী কী করলো তার মনে নেই। মনে হচ্ছে রাজের বুকটা তার নিরাপদ আশ্রয়স্থল। মৌয়ের চোখে জল এসে যায় কাঁদতে কাঁদতে, রাজের শার্টটা ভিজে যায়। রাজ সজাগ পেয়ে দেখে মৌ তার বুকে। রাজ মৌকে বুক থেকে সরিয়ে দিয়ে বলে, সরি, আমি ইচ্ছা করে করিনি এসব। কাল রাতে আপনার শরীর ঠান্ডা হয়ে যায়, তাই এসব করি। মৌ কিছু বলে না। লজ্জায় তার মুখটা লাল টুকটুকে হয়ে যায়। রাজের হঠাৎ করে মনে পড়ে সোমাইয়ের কথা। সে আজ রাতে কি করল? এটা তো তার আমানত। সোমাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। সকালবেলা রাজ শাওয়ার নিতে চলে যায়। রাজ শাওয়ার নিয়ে বের হতেই মৌ শাওয়ার নিতে চলে যায়। মৌ শাওয়ার নিয়ে বের হতে দেখে রাজ নীল রঙের একটা পাঞ্জাবি পরেছে। রাজকে দেখে মৌ প্রেমে পড়ে যায়। হঠাৎ মৌয়ের মনে পড়ে সে মিথ্যা স্বপ্ন দেখছে। আকাশের চাঁদে যে ধরা যায় না, তাকে দূর থেকেই দেখা লাগে। হঠাৎ রাজ মৌয়ের দিকে তাকিয়ে চিৎকার দেয়। মৌ তার দিকে চেয়ে দেখে গোসল নিয়ে যে টাওয়াল পড়েছে তা ফ্লোরে। মৌ এবার এক চিৎকারে চেঞ্জিং রুমে চলে গেল। কোনো রকম গায়ে কাপড় জড়িয়ে বের হতেই রাজ মৌয়ের গালে চর বসিয়ে দিয়ে বলল, রাত্রে যা করেছি তা সব কিছু তোকে বাঁচাতে। এভাবে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে আমাকে তোর বিশেষ বিশেষ অঙ্গ প্রদর্শন করালে কি আমি তোর প্রেমে পড়ে যাব? রাজ কখনো রাস্তার রক্ষিতার দিকে ফিরেও তাকায় না। আর হ্যাঁ, কোনোদিন যদি আজকের মতো করতে দেখি তাহলে তোর কি হবে আল্লাহ জানে। রক্ষিতা কোথাকার? রাজের মুখে রক্ষিতা কথাটা শুনে মৌয়ের গাল বেয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। মৌ কান্না থামাতে পারছি না। কান্না জড়িত কণ্ঠে বলল, আপনি জানেন আমি শাড়ি পরতে পারি না, আর টাওয়াল তো আরও পরতেই পারি না। এমন সময় পেছন থেকে কে যেন বলল, কি হয়েছে জান? রক্ষিতাটা তোমায় কিছু বলেছে? মৌ পেছনে চেয়ে দেখে সুমাইয়া। মৌ কিছু না বলেই চলে গেল। না, কিছু বলেনি। আচ্ছা, বলেছিলাম না রাজ তোমাকে আমরা আজ সারা শহর ঘুরবো? হ্যাঁ, ঘুরবো তো। তাহলে চলো। চলো। মৌ রাজকে চলে যেতে দেখে বলল, খেয়ে যাবেন না? না, আমার ক্ষুধা নেই। এ বলে সুমাইয়ের সাথে রাত চলে গেল। মৌ রুমে বসে বসে কাঁদছে। এমন সময় মৌয়ের ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলল, আপনি একটু হসপিটাল আসবেন, রিপোর্টগুলো রেডি, যদি আসতেন। আর হ্যাঁ, পারলে টাকাটা নিয়ে আসবেন। মৌ ফোনটা কেটে দিয়ে ভাবতে লাগলো, এখন রাজের কাছে টাকা চাইলে কি ভাববে। এদিকে রাজ আর সুমাইয়ার রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে বসে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখে মা ফোন দিয়েছে। হ্যালো মা। হ্যাঁ বাবা, কেমন আছিস? হ্যাঁ মা, ভালো আছি। আর তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কি যে বলো মা, মৌ থাকতে আমার কোনো সমস্যাই হবে না। তুমি মামা সুস্থ হলে এসো। আচ্ছা বাবা, মৌয়ের দিকে খেয়াল রাখিস। কি যে বলো মা, মৌ তো আমার সাথেই। মৌকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা, ভালো থাকিস। আর আমরা পরশু এসে পড়ছি। আচ্ছা। ফোন কেটে দিতেই সুমাইয়া একটা মুচকি হাসি দিয়ে বলল, জান, আজকে পাস্তাটা অন্যরকম স্বাদ ছিল, তাই বুঝি? তা এত স্বাদ হলো কিভাবে? আরে, আমার জান আমাকে খাইয়ে দিয়েছি যে, তাই। লাভ ইউ হার্ট। হঠাৎ রেস্টুরেন্টে সুমাইয়া আর রাজের ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। কথায় কথায় সুমাইয়া বলে দেয় আজকে রাজের বাড়িতে মা আর আপু নেই, তাই সে বাড়িতে পার্টি হবে। রাজও আর কিছু বলে না। বন্ধুদের বাসায় আসতে বলে সুমাইয়া আর রাজ বাসায় এসে পড়ে। রাজ বাসায় আসতে দেখে মৌ বিছানায় ঘুমিয়ে আছে। জান, তোমার রক্ষিতাকে বলো না অন্য রুমে যেতে। তোমাকে খুব কাছে পেতে মন চাচ্ছে। এমন সুযোগ তো বারবার পাবো না। হার্ট। আচ্ছা, বিয়ের আগে এতটা ঘনিষ্ঠ হওয়া কি ঠিক? জান, তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসলে এ কথা বলতে পারতে। আমার মন প্রাণ তো সেই কবেই তোমাকে দিয়ে দিয়েছি। আর আমার বিশ্বাস আছে আমার জান আমাকে ঠকাবে না। আমায় অনেক ভালোবাসো, তাই বুঝি?
হ্যাঁ তাই। আচ্ছা, মৌকে উঠিয়ে দিচ্ছি। এই মৌ, মৌ। দুবার ডাক দিতেই মৌ ঘুম থেকে জেগে যায়। মৌ ঘুম ঘুম চোখে বলে, কিছু বলবে? তুমি অন্য রুমে যাও, আমার না শরীর খারাপ লাগছে খুব। একটু পর উঠি। জান দেখছো নবাবজাদি কি বলে? মৌ অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে কোনো রকম ওঠে, পাশের রুমে চলে যায়। মৌ চলে যেতেই সোমাইয়া ঘরের দরজা লাগিয়ে দেয়। এই, দরজা লাগাচ্ছ কেন? ন্যাকা, তুমি কিছুই বুঝো না? না তো, কাছে আসো, বোঝাচ্ছি। না, আমার ভয় করে। ভয় করবে না, আসো, কাজ আছে। যেতেই সোমাইয়া রাজকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। আচ্ছা যান, চোখ বন্ধ করো। কেন? সারপ্রাইজ আছে। রাজ চোখ বন্ধ করে বুঝতে পারছে সোমাইয়া গা থেকে কাপড় খুলছে। রাজ সোমাইয়াকে জড়িয়ে ধরে বলে, এটা বাসে রাতের জন্য থাকো। বিয়ে যে কবে করবে তুমি? আমার অনেক ভয় হয়। রক্ষিতাটা যেমন করে, তোমাকে যদি আমার কাছ থেকে কেড়ে নেয়, আমি সত্যি মরে যাব। দেখো, তুমি আমার জীবন, তাই তোমাকে সব দিতে চাই। তবুও তুমি যেও না। ধুর পাগলি, তোমাকে ছাড়া যে আমিও বাঁচব না। বড্ড বেশি ভালোবাসি পাগলিটাকে, সারা জীবন ভালোবাসবো। খুব ভালোবাসো। একটা পাপিও দিচ্ছ না, কিপটা কোথাকার। তুমি সত্যি কিপটা। দাঁড়াও, কিপটা না, দেখি দেখাচ্ছি। এই বলে রাস্তার ওষ্ঠদয় সুমাইয়ার ওষ্ঠযোগলে স্পর্শ করে। এদিকে মৌ এখনও খায়নি, রোজা রেখেছে। রোজা নিয়ে রাজার সুমাইয়ার এসব দৃশ্য সহ্য হচ্ছে না তার। মন চাচ্ছে নিজেকে শেষ করে দেয়, কিন্তু না, আর প্রতিদিন এসব দৃশ্য সহ্য হয় না। মানুষ কিভাবে পারে এসব করতে? দেখতে দেখতে মাগরিবের নামাজের আজান হয়ে যায়। মৌ হালকা কিছু খাবার দিয়ে ইফতার করে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করতেই কলিং বেলটা বেজে ওঠে। মৌ দরজা খুলতে দেখে কয়েকজন ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে। আপনারা কারা? আমরা রাজের ফ্রেন্ড। রাজ বাসে আছে? হ্যাঁ আছে। এদিকে কলিং বেলের শব্দ শুনিয়ে রাজ আর সুমাইয়া এসে দেখে রিফাত, নিশাত, রাকিবেরা আসছে। রাজ তাদের নিয়ে ভেতরে যেতে যেতে বলে, তোরা কি ড্রিঙ্কস নিয়ে আসছিস? হ্যাঁ। ওসবে তোর চিন্তা করতে হবে না। তোর রুমে সাউন্ড বক্স আছে? হ্যাঁ আছে। আর হ্যাঁ মৌ, তুমি আমাদের জন্য রান্না করবে। ফ্রিজে সব কিছু রাখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। মৌয়ের এসব সহ্য হচ্ছে না। এতগুলো বাইরের লোক তার দিকে তাকিয়ে কিভাবে আছে? আচ্ছা, তাড়াতাড়ি রান্না করবে। আর তোরা দাঁড়িয়ে আছিস কেন? চল রুমে চল। রুমে গিয়েই এক একজন এক এক কথা বলছে। সুমাইয়া ড্রিঙ্কস করছে, সাথে রাজও। সবাই বক্সে বাজানো হিন্দি গানের তালে তালে নাচে। সুমাইয়া রাকিবের সাথে তালে তালে নাচে, রাজ নিশাতের সাথে। সবাই মনে হয় অন্য এক জগতে আছে। আর কিছুক্ষণ পর পর ড্রিঙ্কসও করছে। এদিকে ময়ের রান্না করা শেষ, খাবার টেবিলে সাজিয়ে রেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে এশার নামাজ কাজা হয়ে যাচ্ছে, কিন্তু রুমে ফুল ভলিউমে গান চলছে। এত শব্দের ভেতর নামাজ পড়বে কেমনে? মৌ রাজকে গিয়ে দেখে মাতলামো করছে আর গানের তালে তালে নাচছে। মৌ রাজকে গিয়ে বলল, আপনি একটু গানের সাউন্ডটা কমিয়ে দিবেন, আমি নামাজ পড়তাম। রান্না হয়েছে? হ্যাঁ হয়েছে। তোর নামাজ পড়তে হবে না, চল আমার সাথে ডান্স করবি। না, আপনার মন চায় আপনি করুন। এমন সময় অন্য একটা ছেলে ময়ের হাতটা ধরে বলে, কাম অন বেবি, ইউ আর সো হট। চলো ডান্স করি প্লিজ, সারেন আমার হাত। কি হলে, করবে না? এ বলে ছেলেটা যখন ময়ের কাছে আসতে চায়, মৌ তখনই এবার ছেলেটার গালে কষে চড় মারে। সবাই ময়ের চড় মারা দেখে নিস্তব্ধ হয়ে যায়। এই দোস্ত, তুই বাড়ির পার্টির কথা বলে আমাদের এভাবে অপমান না করলেও পারতি। এই ডান্সই তো করতে চেয়েছিলাম। এই রকিব তো তোমার হাতটাই তো ধরেছিল, নাচলে কি হতো? ছি রাজ, লজ্জা করছে না নিজের বউকে অন্য কারোর সাথে রোমাঞ্চ করার কথা বলতে? আর যে ছেলে মেয়ের জাতিকে সম্মান করতে পারে না, তাকে একটা কেন, আরও থাপ্পড় দিলেও কম হবে। ময়ের কথা শুনে সবাই বলল, রাজ দোস্ত আমরা আসি, তুই এমন করে আমাদেরকে অপমান না করলেও পারতি। এই চল সবাই। রাজ সবাইকে থাকতে বললেও সবাই চলে গেল। সবাই চলে গেলে রাজ মৌকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে বলে, তোর ভাগ্য ভালো, আমার বন্ধু তোর সাথে ডান্স করতে চেয়েছিল। আর এসব কখন কমন ব্যাপার? এই যান, তুমি কাকে কি বলো? যে মেয়ে টাকার লোভে রক্ষিতা হতে পারে, তার আবার সম্মান? এই যে মিস, আমি রাজের বিয়ে করাবো, কোনো রক্ষিতা নয়। দেখেছো জান কি বলে? রাজ এবার রাগ সহ্য করতে না পেরে ময়ের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। রাজের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এই, তুই স্বেচ্ছায় চুক্তিতে রাজি হয়েছিস না? 6 মাসের জন্য 6 লাখ টাকা।
এটা দিয়ে তোর মতো 10টা মেয়েকে রক্ষিতা করে রাখা যেত। নির্ঘাত মা তোকে পছন্দ করেছিল বলে। আর তোকে তো বলেছিলাম আমি সুমাইয়াকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচব না। এখানে আমার কি করার আছে? আর তুই আমার চোখের সামনে থেকে বের হ। মৌ কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায়। সত্যি তো সে রক্ষিতা, টাকার জন্য সবকিছু করেছি। এখানে রাজির বা দোষ কি? দোষ তো আমার কপালের। মৌ সোজা এসে নামাজে দাঁড়িয়ে যায়। সে কি করবে ভেবে পাচ্ছে না। নামাজ শেষ করে জায়নামাজেই ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে যখন রাজকে ডাকতে যাবে, এমন সময় জানালা দিয়ে দেখে সুমাইয়া রাজের বুকের ওপর শুয়ে শুয়ে বলছে, জান, তুমি রক্ষিতা রাখো আর যায় রাখো, ময়ের গর্বের সন্তানটাকে নষ্ট করতে হবে। তা না হলে পরে তোমার সম্পত্তিতে ভাগ বসাবে। তাই তো, এটা তো ভাবিনি। আচ্ছা, কিভাবে নষ্ট করা যায়? শোনো, তুমি ওর একটু টেক কেয়ার করবে। কাল আমি ওষুধ নেবেও, সেটা দুধের সাথে মিশিয়ে খাইয়ে দেবে। তারপর আর কোনো ঝামেলা থাকবে না। যদি না খায়, না খেলে অন্য পন্থায় হাঁটতে হবে। কেমন? শোনো, মেয়েরা গর্ভবতী থাকলে তার তলপেটে যদি লাথি দাও তাহলে মরে যাবে। এতে অনেকটা রিস্ক। বাদ দাও, কাল আমি মেডিসিন নিয়ে আসবো। তুমি যেভাবে হোক বাচ্চাটা নষ্ট করো। মৌ এসব শুনে নিজেকে ঠিক রাখতে পারছে না। যদি গর্ভের সন্তানের কিছু হয়ে যায় তাহলে সে বাঁচবে কিভাবে? মৌ পাশের রুমে গিয়ে ভাবছে, আজ তো টাকারও দরকার। এমন সময় রাজকে টাকার কথা কিভাবে বলি? হঠাৎ ফোনটা বেজে উঠল। মৌ ফোনটা ধরতেই ওপাশ থেকে কেউ একজন বলল, আপনি কখন আসবেন? আর এদিকে অবস্থা বেশি ভালো না, বিকেল টাকা নিয়ে আসবেন। মৌ ফোনটা রেখে দিতে রাজ সামনে এসে দাঁড়ায়। ব্রেকফাস্ট রেডি করেছো? হ্যাঁ। তোমরা টেবিলে আসো, খাবার দিচ্ছি। মৌ টেবিলে খাবার রাখছে। এমন সময় সুমাইয়া আর রাজ এসে টেবিলে বসল। মৌ খাবার পরিবেশন করতেই দুজনেই খেতে বসে পড়ল। রাজ একটিবারও বলল না, মৌ, তুমিও আমাদের সাথে বসো। রাজ যখন খাবার মুখে দেবে এমন সময় সুমাইয়া বলল, জান, তুমি খেও না, আমি তোমাকে খাইয়ে দিই। রাজ মুচকি হেসে বলল, হ্যাঁ সুইটহার্ট, দাও। সুমাইয়া রাজকে খাইয়ে দিচ্ছে। রাজ সুমাইয়াকে খাইয়ে দিচ্ছে। মৌ অসহায় দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। এই, তুই আমাদের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? নাকি জীবনে এসব ভালো খাবার দেখিসনি? ও সরি, তুই তো এতিমখানায় বড় হয়েছিস। দেখো জান, কিভাবে তাকিয়ে আছে। সুইটহার্ট, বাদ দাও। টাকার জন্য যেসব মেয়েরা নিজের দেহ বিক্রি করতে পারে তাকে এসব শুনিয়ে লাভ নেই। মৌ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। রাজের কথায় মনে হচ্ছে কলিজেটা ফোর হয়ে এফোর এফোর হয়ে যাচ্ছে। মনে মনে আল্লাহকে বলতে ইচ্ছে করছে, ও আল্লাহ, কেন এতিম করে পাঠালে? এসব ভাবতে ভাবতে চোখের পানিতে বুক ভেসে যায়। চোখের পানি মনে হচ্ছে কোনো দিনই শেষ হবে না। রাজার সুমাইয়া খাওয়া শেষ করে যখন রুমে চলে গেল, মৌ না খেয়ে রাজকে ডেকে নিয়ে বলল, রাজ, আমার চুক্তি থেকে 50,000 টাকা দাও। আবারও টাকা দিয়ে কি করবে? আমার টাকাটা খুব দরকার। আচ্ছা, আর মনে রেখো, আমি যখনই বলবো তখনই চলে যাবে। তা তোমাকে বলতে হবে না রাজ। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি টাকা এনে দিচ্ছি। রাজ লকার থেকে টাকা এনে মৌয়ের হাতে দিল। মৌ টাকাটা নিজের কাছে রেখে দিয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। এমন সময় সুমাইয়া আর রাজ দুজনেই চলে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই টের পেল মৌ কারো বুকে। ঘুম জড়ানো আখি জোড়া টিপ টিপ করে খুলতেই চমকে গেল মৌ। রাজ খুব সুন্দর করে তাকে জড়িয়ে রেখেছে। রাজ তাকে বকে নেবে সেটা কল্পনাই করতে পারেনি। রাজমৌকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মৌ রাজের বুকে অন্যরকম শান্তির ছোঁয়া খুঁজে পাচ্ছে। মৌয়ের চোখজোড়া আবার লেগে আছে। কখন যে আবার গভীর ঘুমে হারিয়ে যায় সেই খেয়াল নেই। হঠাৎ মৌ টের পেল তাকে কেউ ডাকছে। এই মৌ, আর কত ঘুমাবে? দেখো সূর্য উঠে পড়েছে, এবার তো ওঠো। মৌ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসতেই রাজ এক গ্লাস দুধ নিয়ে এসে বলল, এই নাও, দুধটুকু খেয়ে নাও। আর তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য দুঃখিত। কি হলো, কাঁদছো কেন? রাজ, আমার তো মা নেই, কেউ কোনোদিন এভাবে আদর করেনি। আমি তোমার ব্যবহারে কিছুই মনে করিনি। আমি তোমার প্রতি অধিকার খাটাতে চেয়েছিলাম। মৌ, এভাবে বলো না তো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। যে কয়দিন তুমি আমার বাড়িতে আছো আমি আর কষ্ট দিব না। এই পাগলি, কাঁদছো কেন? কেঁদো না। মৌ, এবার তো দুধটুকু খাও। আচ্ছা, আমি খাইয়ে দেবো আমার বউকে। না, তোমার কষ্ট করতে হবে না। কষ্ট কেন হবে? মনে করো একটু পাশ্চিত্য করে নিই। না, দাও, আমিই খাচ্ছি।
রাজদূতের গ্লাসটা মৌয়ের দিকে বাড়িয়ে দিল। মৌ খুশি মনে দুধের গ্লাসটা হাতে নিয়ে যখন মুখে দেবে, এমন সময় কাল সকালের ঘটনাটা মনে পড়তেই মৌ চমকে উঠল। মনে মনে ভাবল, এই গ্লাসে তো আবার বাচ্চা নষ্ট করার ওষুধ দেয়নি। না, এই দুধ খাওয়া যাবে না। মৌ দুধ খেতে গিয়ে গ্লাসটা হাত থেকে ফেলে দিল। গ্লাসটা হাত থেকে পড়ে যেতেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এ কি করলে মৌ? রাজ মাথাটা কেমন যেন ঘুরছে, তাই হাত থেকে গ্লাসটা পড়ে গেল। রাজ মনে মনে বলল, এই প্ল্যানটাও ভেস্তে গেল। আমি তোমাকে খুব কষ্ট দিয়ে ফেললাম, তাই না? কি যে বলো, ব্যাপার না। তুমি নিশ্চয়ই মন খারাপ করেছো। তোমার দেওয়ার দুধটা হাত থেকে পড়ে গেল। আরে না, মন খারাপ করব কেন? কাল নাগিনী যদি পারতাম, তোর মতো রক্ষিতার পেটে লাথি দিয়ে বাচ্চাটাকে বের করে দিতাম, কিন্তু তা তো পারছি না। কি হলো, তুমি চুপ করে আছো, কিছু বলছো না? কি বলবো? অফিসের দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। রাজ অফিসে গিয়ে সুমাইয়াকে ফোন করে বলল, মৌকে তো বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়াতে পারিনি। মনে হয় আমাদের প্ল্যান বুঝে ফেলেছে। কি করা যায় বলো তো? এ সন্তান পৃথিবীতে এলেই সমস্যা। ডিভোর্স দিলেও তো সন্তানের অধিকারে ঠিকই আসতে পারে কোনো না কোনো দিন। যে মেয়ে টাকার জন্য রক্ষিতা হতে পারে, তার কাছে এসব কিছু না। তুমি চিন্তা করো না, এভাবে না হলে অন্য পন্থায় হাঁটতে হবে। আর আমি অফিস যাচ্ছি। সুমাইয়া অফিসে গিয়ে দেখে রাজ ডেস্কে চিন্তিত মনে বসে আছে। সুমাইয়া রাজের পেছন দিক দিয়ে গিয়ে রাজকে জড়িয়ে ধরে বলল, আমার জানটার মন খারাপ? হ্যাঁ, খুব মন খারাপ। তুমি এখনো মন খারাপ করে আছো? আরে, মন খারাপ করে থেকো না। যদি এভাবে না হয় তাহলে সোজা উল্টা পথে হাঁটতে হবে। যদি বাচ্চা নষ্ট না করে তাহলে সোজা উপরে পাঠিয়ে দেব। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। মেরে ফেলবা? আরে না, বাদ দাও। অবস্থা বুঝে ব্যবস্থা। আগে বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ার চেষ্টা করো। যে মেডিসিন দিছি, এক ডোজই যথেষ্ট। আচ্ছা, চিন্তা করো না, খাওয়াবো যেভাবেই হোক। এদিকে মৌ তার পেটে হাত দিয়ে বলছে, কি রে, কেমন আছিস? ভুলে গেছিস আমায়? আচ্ছা, তুই কি মন খারাপ করেছিস? তোর বাবাই তোকে মারতে চেয়েছিল বলে? শোন না, আল্লাহ তাআলা সহায় হলে আমার দেহে প্রাণ থাকতে তোর কিছু হবে না। কি হলো, তুই কাঁদছিস? কাঁদিস না, তোর বাবার দোষ নেই। আমি তোকে কষ্ট দেওয়ার জন্য নিজের গর্ভে ধারণ করেছি। অভিশাপ দিস না মাকে, কেমন? তুই একদম ভয় পাবি না। আমি আছি তোর সাথে, তোর কিছুই হবে না। আমি তোর কিছুই হতে দিব না। আবারও কাঁদছিস? কাঁদিস না, আমার কোনো কষ্ট হচ্ছে না। দেখিস না সবাই আমাকে কত ভালোবাসে। তুই ঘুমা। মৌতার পেটে হাত রেখে সব বলছে, আর অঝোর নয়নে কাছে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। মৌ চোখের পানি মুছিয়ে দরজা খুলে দিতে দেখল ঋতু আর রাজের মা দাঁড়িয়ে আছে। মৌ রাজের মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হলো মা, কাঁদছিস কেন? মা, আপনাকে অনেক মিস করেছি। আমার তো মা নেই, তাই। ধুর পাগলি, কে বলেছে তোর মা নেই? আমি কি মরে গেছি? আমার কাছে ঋতু যেমন, তুইও সেরকম। তোর জন্য অনেক মন খারাপ হয়েছিল, কিন্তু কি করব বল, ভাইটা যে অসুস্থ। সন্ধ্যাবেলা রাজ, ঋতু আর মা বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। ঋতু বলে উঠল, মা, এদেরকে ক্ষমা করলে চরম অন্যায় হবে। সি ভাইয়া, সি, তুই এমন একটি কাজ করবি আমরা কল্পনাতেও ভাবিনি। আমাদের মান সম্মান আর কিছু রাখলি না। আমাদেরকে এতটাই পর করে দিলি। এত বড় একটা সত্য গোপন করলি কেমনে? মা, বিচারটা তুমি করো। রাজের আর বুঝতে বাকি রইল না, তার আর ময়ের ডিভোর্স পেপারটাই হয়তো তার মায়ের হাতে পড়েছে। কি হলো রাজ, মুখটা ওভাবে করে রেখেছিস কেন? আর তুই এমন করবি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তুই আমার ছেলে না, এত বড় ধোঁকা কিভাবে দিলি? আজকে বাড়ি থেকে চলে যাবে। আর এই যে মৌ, তোমাকে তো মেয়ের অধিকার দিয়েছিলাম, সেই সুযোগে এত বড় একটা সত্য গোপন করে গেলে। আমার সত্যি আজ মরে যেতে ইচ্ছে করছে। কি অন্যায় করেছিলাম আমি, এত বড় কথাটা গোপন রেখেছ? এই মুহূর্তে বাড়ি থেকে তুমি আর রাজ বের হয়ে যাবে। মা, কি করেছি আমি, কি করেছো দেখবে? মৌ ভয়ে কাঁপছে। এমন সময় রাজের মা একটা কাগজ বের করে বলল, এটা কি? মৌ কান্না করে দিয়ে রাজের মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে ক্ষমা করে দিন। মা, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু রাজ বলেছে আপনাকে সারপ্রাইজ দিবে। রাজ, বৌমা কি সত্যি বলছে? রাজ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। এই ঋতু, সবাইকে জানিয়ে দে আমাদের বাড়িতে নতুন মেহমান আছে, আর এই জন্য কাল আমাদের বাড়ি অনুষ্ঠান হবে। আর মৌ, মা এখন থেকে আর কোনো কাজ করবে না।
মনে রাখবে, তুমি শুধু রাজের বউ নও এখন। তোমার গর্বে এবারে নতুন প্রদীপ জ্বলার অপেক্ষায়। কি হলো, কাঁদছিস কেন? এই মৌ, মা, আপনি আমাকে বকা না দিয়ে আরও কত কি বলছেন। সত্যি আমি অনেক ভাগ্যবতী। আরে কি বলছিস, তুই তো আমার মেয়ের মতো। বুকে আয় মা। মৌ রাজের মাকে জড়িয়ে ধরে নিজের অজান্তেই মা মা বলে ডাকতে লাগলো। কেমন যেন মনে হচ্ছে মৌ তার নিজের মাকেই জড়িয়ে ধরে আছে। এদিকে রাজ কি করবে ভাবতে পারছে না। এখন বাচ্চাটা নষ্ট করা তো আরো কঠিন হয়ে গেল। কিসের জন্য যে এসব করতে গেলাম। এখন যদি মৌ না যায় বাড়ি থেকে, আমি তো সুমাইয়াকে ছাড়া বাঁচব না। সুমাইয়াকেও কথা দিয়েছি ওকে বিয়ে করব। সুমাইয়া তো আমাকে ছাড়া বাঁচবে না। আমাদের ভালোবাসা কি হেরে যাবে? যে ভালোবাসাকে বাঁচানোর জন্য চুক্তির বিয়ে করলাম। রাজ অফিসে গিয়ে এসবই ভাবতে লাগলো। লাঞ্চের সময় রাজের ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই ওপাশ থেকে সুমাইয়া বলল, বাবু কি করো? বাবু বাবু করো না তো, আমি আসি মহা ঝামেলায়। তুমি বিকেলে একটু দেখা করো। আচ্ছা। বিকেলবেলা সুমাইয়া আর রাজ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। সুমাইয়ার নীরবতা ভেঙে বলল, কি হয়েছে আমার জানের? আর বলো না, ময়ের প্রেগনেন্সির রিপোর্টটা মা দেখে ফেলেছে। এখন তো বাচ্চা নষ্ট করা একেবারে অসম্ভব হয়ে গেল। আর মাকে কিভাবে বলবো যে আমি মৌকে চুক্তি করে বিয়ে করেছি? আমি কি করব বলো? বাচ্চাটা যে কোনো মূল্যে নষ্ট করতে হবে। রাজ, আমি কিছু জানি না। তোমাকে যদি না পাই তাহলে আমি বাঁচতে পারবো না। আমার মরার কথাটা শুনতে পারবে। সোমাইয়ের চোখের পানি টলমল করছে। দুজন দুজনকে সত্যি অনেক ভালোবাসে। রাজ সোমাইয়ের চোখের পানি মুছে দিয়ে বলল, তাহলে কি করা যায় সুইট? শোনো, আগে বাচ্চাটাকে নষ্ট করো। আর একটা কথা বলি, মৌ যা করছে সব তোমার সম্পত্তির জন্য। এই জন্য বাচ্চা নষ্ট করতে চায়নি। যেন তুমি তালাক দিলেও সন্তানের দাবি নিয়ে এসে তোমার সম্পত্তিতে ভাগ বসাতে পারে। খুব সুন্দর করে নীল নকশা তৈরি করেছে। তুমি শোনো, প্রথমে বাচ্চা নষ্ট করার কথা সুন্দরভাবে বুঝিয়ে বলবে মৌকে। আর তা যদি না মানে, তাহলে আরও 2 লাখ টাকা চুক্তির চেয়ে বাড়ি দেওয়ার কথা বলবে। আমি মনে করি যে মেয়ে টাকার জন্য রক্ষিতা হতে পারে, সে মেয়ে সামান্য একটা বাচ্চা নষ্ট করতে পারবে না এমন তো কোনো কথা নেই। আর যদি না নষ্ট করে, তাহলে শিওর হয়ে নিবা তোমার সম্পত্তির লোভের জন্যই গর্ভবতী হয়েছে। তুমি 1000বার বললেও নষ্ট করবে না। এজন্য অন্য পথে হাঁটতে হবে। তুমি এক কাজ করতে পারো, রাতে যখন ঘুমাবে তখন মুখে সেন্সলেস হবার স্প্রে মেরে অজ্ঞান করে নিবে। তারপর পিঠে একটা জোরে লাথি দিবে। তাতে কেস খতম। আর তাতেও না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে নিলেই হবে। তুমি চিন্তা করো না। এ পৃথিবীর বিনিময়ে হলেও আমি তোমাকে চাই। আমি তোমাকে ছাড়া বাঁচব না রাজ। রাজ পার্কে সুমাইয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, সুইটহার্ট, এভাবে কান্না করছো কেন? পৃথিবীর কোনো শক্তি বা ষড়যন্ত্র আমাদের আলাদা করতে পারবে না। তুমি আমার হার্ট যে। সুমাইয়ার রাজকে জড়িয়ে ধরে এবারে ফুপিয়ে কেঁদে দেয়। রাজ, জানো, কখনো নামাজ পড়তাম না, কিন্তু তোমাকে পাওয়ার আশায় নামাজের মোনাজাতেও তোমাকে চাই। তুমি আমার জীবন। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে মেরে ফেলো, তাতেও সুখী হব। তবুও কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে দেহ মন প্রাণ সব দিয়ে দিয়েছি। তোমাকে ছেড়ে কিভাবে যাব বলো? তুমি যে আমার নিঃশ্বাস। কেঁদো না হার্ট। এদিকে রাত্রে রাজ বাসায় এসে দেখে তার মা মৌকে খাইয়ে দিচ্ছে। মৌ ছোট্ট বাচ্চার মতো খেয়েই যাচ্ছে। রাজ ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসতেই ঋতু খাবার নিয়ে আসলো। ঋতুকে খাবার নিয়ে আসতে দেখে রাজ বলল, ঋতু, তোর ভাবিকে দে না। তুই আনলি কেন? কেন, তুমি জানো না? ভাবি মা হতে চলেছে, তাই সব কাজ বন্ধ। ও আচ্ছা। খাওয়া শেষ করতে রাজের চিন্তাটা আরও বেড়ে গেল। পরের দিন জাঁকজমকভাবে বাড়িটা সাজানো হয়েছে। গ্রাম থেকে রাজের মামা মামি এসেছে, এছাড়া বন্ধু বান্ধব অনেকেই, সাথে সুমাইয়াও। মৌকে সাজানো হয়েছে নিপুণভাবে। আজ প্রথম রাজ ময়ের দিকে সুদৃষ্টিতে তাকালো। চোখের নিচে গাঢ় করে কাজল দেওয়া কালো রঙের নীলপাড়ের তাঁতের শাড়িতে মৌকে মনে হচ্ছে স্বর্গের অপ্সরী। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? হঠাৎ রাজের চোখটা সোমাইয়ের দিকে চলে যায়। সোমাইয়ের চোখের পানিতে কাজল লেপটে গিয়েছে। রাজের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এদিকে রাজের চোখ শুধু সোমাইয়াকে খুঁজছে, কিন্তু সোমাইয়া কোথাও নেই। রাজের কিছুই ভালো লাগছে না, প্রচণ্ড কান্না পাচ্ছে। এদিকে অনুষ্ঠান শেষ হয়ে গেলে রাতে যখন রাজ আর মৌ একই বিছানায় শুয়ে আছে, এমন সময় রাজ রুমের লাইট জ্বালিয়ে দিয়ে বলল, মৌ, আমাকে তুমি স্বামী মানো? হঠাৎ আপনি এমন প্রশ্ন কেন করছেন?
বলো, আমাকে কি স্বামী হিসেবে মানো? হুম, যেদিন কবুল বলেছি সেদিন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। রাজ ময়ের কাছে গিয়ে ময়ের কপালে একটা চুমু দিয়ে ময়ের মাথাটা কোলে তুলে নিল। মৌ ভাবতে পারেনি রাস্তার মাথাটা উড়োতে রাখবে। বুকের ভেতর কেমন যেন করছে, মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। রাজ ময়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, জানো মৌ, তুমি খুব সুন্দর। সত্যি আমি তোমাকে পেয়ে ধন্য। তবে কি জানো, আমার এই মনটা আমি সুমাইয়াকে দিয়ে দিয়েছি এবং প্রতিজ্ঞা করেছি তাকেই বিয়ে করব। সুমাইয়া আমাকে ছাড়া বাঁচবে না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। রাজ ময়ের কপালে একটা চুমু দিয়ে বলল, আমার বুকে আসবে মৌ? বুকটা খুব শূন্য শূন্য লাগছে। আসবে একটু বুকে? মৌ কিছু বলতে পারে না, রাজকে শক্ত করে জড়িয়ে ধরে। মনে হচ্ছে রাজের বুকের ভেতরে ঢুকে যাবে। রাজ ময়ের মাথায় হাত বুলাতে বুলাতে কানের কাছে মুখটা নিয়ে বলল, মৌ, তোমার গর্ভের সন্তানটা নষ্ট করে ফেলো। কি লাভ? তুমি তো অর্ধেক ডিভোর্স দিয়েই দিছ। তোমার সন্তান যখন বড় হবে তখন তো আর বলতে পারবে না আমার সন্তান। তখন সবাই কি বলবে? জারজ সন্তান। আমি চাই না তুমি কষ্ট পাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই বলছি বাচ্চাটা নষ্ট করে ফেলো। তোমার সন্তানকে কেউ জারজ বলুক সেটা আমি চাই না। মৌ রাজের কথা শুনে কি বলবে বুঝতে পারছি না। মনে হচ্ছে কলিজাটা বুক ফেটে বেরিয়ে যাবে। পৃথিবীতে এত কষ্টের কথা আছে, মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিলেও এত কষ্ট হবে না। ময়ের চোখের কোণে কোনো বাধা মানছে না। ও নিজেকে রাজের বুক থেকে ছাড়িয়ে নিয়ে বলল, রাজ, তুমি ভেবো না তোমার পরিচয় বড় করব আমার গর্ভের সন্তানকে। না, তা ভেবো না। আমার চুক্তি পূর্ণ হয়ে গেলেই চলে যাব। আর হ্যাঁ, প্লিজ, তুমি আমার হাতে বিষের বোতল তুলে দিও। আমি হাসতে হাসতে পান করব। তবুও গর্ভের সন্তানকে নষ্ট করতে পারবো না। রাজ বিছানা থেকে উঠে গিয়ে লকার থেকে টাকা এনে ময়ের বুকে ছড়িয়ে দিয়ে বলল, এখন তো পারবে নষ্ট করতে? এমনিই এতক্ষণ সময় নষ্ট করলাম। এখানে 2 লাখ আছে। বলো, কাল কখন বাচ্চা নষ্ট করতে যাবে? মৌ টাকাটা রাজের হাতে দিয়ে সরাসরি রাজের পা দুটো ঝাপতে ধরে বলল, আপনি প্লিজ এসব আর বলবেন না। আমি এই শহর ছেড়ে চলে যাব, তবুও বাচ্চা নষ্ট করতে বলবেন না। আমি মা হয়ে কিভাবে তাকে হত্যা করব? আল্লাহর কাছে কি জবাব দিব? রাজ ধাক্কা দিয়ে মৌকে সরিয়ে দিল। মৌ ফ্লোরে পড়ে ঠিকমতো উঠে দাঁড়াতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছে। রাজ বিছানায় বসে ভাবছে কি করবে। টাকা দেওয়াতে তো রাজি হলো না নষ্টটা। হঠাৎ রাজের ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেঁদে কেঁদে মিস্টার আরাফাত সাহেব বলল, বাবা রাজ, সুমাইয়া সুসাইড করতে গিয়েছিল, এখন হসপিটালে আছে। তুমি এক্ষুনি হসপিটালে আসো। ডাক্তার বলেছে অবস্থা বেশি ভালো না। রাজ কাউকে কিছু না বলেই গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মৌ কোনোরকম ফ্লোর থেকে উঠে দেখে রাত 2টা বাজে। কনকনে শীত। ময়ের বসতে বাকি রইল না তার এই সন্তানকে রাত যে কোনো মূল্যে দুনিয়ার মুখ দেখাতে দিবে না। এসব কথা তো আর কাউকে বলাও যাবে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল নামাজ পড়ে আল্লাহর কাছে বাচ্চার হেফাজতের জন্য প্রার্থনা করা। মৌ সুন্দর করে অজু করে যখন জায়নামাজে দাঁড়ায়, এমন সময় শীতে তার সমস্ত শরীর কাঁপছে। নামাজ শেষ করে আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলল, ইয়া রাহমানুর রাহিম, তোমার হুকুম ছাড়া তো গাছের একটিও পাতা নড়ে না। তুমি আমার গর্ভের সন্তানকে তোমার গায়েবী রহমত দ্বারা হেফাজত করো। আমি তো ইয়াতিম, ছোটবেলায় মাকে হারিয়েছি। কখনো কোনোদিন তোমার কাছে নালিশ করিনি। তুমি একমাত্র পারো আমার সন্তানকে হেফাজত করতে। এসব বলে কান্না করতে থাকে। অন্যদিকে রাজ পাগলের মতো সোমাইয়ার কাছে ছুটে যায়। রাজ হসপিটালে গিয়ে দেখে সোমাইয়াকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। সোমাইয়ার বাবা রাজকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে। বাবা রাজ, আমার মেয়েটা তোমাকে ছাড়া বাঁচবে না। তুমি ওকে কখনো ছেড়ে যেও না। না আঙ্কেল, কখনো ছেড়ে যাব না। এদিকে ডাক্তার এসে বলল রোগীর জ্ঞান ফিরেছে। রাজ দৌড়ে সোমাইয়াকে জড়িয়ে ধরে বলল, কেন এমন পাগলামি করতে গিয়েছিলে? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচতাম? রাজ, ওই ময়ের গর্ভে তোমার সন্তান আমি কিভাবে সহ্য করব? তোমার সন্তান শুধু তো আমার গর্ভে স্থান পাবে। তুমি কান্না করো না। তোমার মাথা ছুঁয়ে প্রমিস করলাম, ময়ের গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখবে না। এবার তো খুশি? আমায় বিয়ে করবে তো? না করলে আমি মরে যাব। করব। আর বাজে কথা বলো না।
এদিকে যতই দিন যাচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে। রাজের মা আর বোন বাচ্চার নামও ঠিক করে ফেলেছে। বাড়ি ভর্তি বাচ্চার খেলনা, খুশি যেন আর ধরে না। শহরের নামকরা ধনী পরিবারের নতুন অতিথি আসবে, এতে করে বাড়িতে ঈদের আমেজ চলছে। এদিকে সুমাইয়া অনেকটাই সুস্থ। রাজকে ফোন দিয়ে নিয়ে গিয়ে হাতে একটা স্প্রে দিয়ে বলল, রাজ, এটা মৌ ঘুমানোর পর মুখে স্প্রে করলেই অজ্ঞান হয়ে যাবে। এমন সময় তলপেটে লাথি দিবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে। আর শোনো, খালি পায়ে দিবে। রাজ স্প্রে নিয়ে বাসায় এসে পড়ল। রাতে যখন মৌ ঘুমিয়ে গেছে, এমন সময় রাজ মৌয়ের মুখে স্প্রে করে। স্প্রে করার পর মৌকে ঝাঁকি দিয়ে দেখে সেন্স আছে কিনা, কিন্তু সত্যি সেন্স নেই। রাজ মৌয়ের পেটের কাপড়টা সরিয়ে পাটা তুলে জোরে জোরে লাথি মারবে যখন, এমন সময় রাজের মা রাজের রুমের পাশ দিয়ে বাথরুমে যাচ্ছিল। রাজকে দাঁড়ানো দেখে বলল, বাবা রাজ, কি হয়েছে? তুই দাঁড়িয়ে আছিস কেন অমন করে? বৌমার কিছু হয়েছে? রাজ পাটা সরিয়ে নিয়ে আসলো। মনে মনে বলছে, মা ওঠার আর সময় পেল না। এদিকে রাজের মা দরজা ধাক্কাচ্ছে। এই রাজ, কি হয়েছে? সকাল থেকে বুকটা কেন জানি স্যাঁতস্যাঁত করে উঠছে। দরজা খোল। রাজ দরজা খুলে দিতেই রাজের মা ময়ের পাশে এসে বসে। ময়ের কপালে হাত রেখে বলে, মা, তোর শরীর খারাপ লাগছে? মৌ কোনো কথা বলছে না। রাজের খুব টেনশন হচ্ছে। মা যদি পরিকল্পনার কথা জেনে যায়, তাহলে আমাকে তো বাড়ি থেকে বের করে দেবে। এই রাজ, কি ভাবছিস? বৌমাকে হসপিটালে নিতে হবে। কোনো কথা বলছে না। কি হলো? তুই অ্যাম্বুলেন্স ফোন কর। রাজ ফোন দিতেই গাড়ি এসে গেল। রাতেই মৌকে হসপিটালে অ্যাডমিট করা হলো। ডাক্তার মৌকে দেখে বলল, অজ্ঞান হয়ে গেছে। আপনারা একটু আলাদাভাবে কেয়ার নেবেন, কিছু হবে না। পরের দিন মৌকে হসপিটাল থেকে বাসায় এনে রাজের মা রাজকে বলল, যে পর্যন্ত আমার বৌমা মা হবে না, ততদিন আমার সাথেই থাকবে। তুই কোনো যত্ন নিতে পারিস না। কিন্তু মা, কোনো কিন্তু না। সেদিন যদি আমি ঘুম থেকে না উঠতাম, দেখা যেত খারাপ কিছু হয়ে যেত। তাই মৌ আমার সাথে থাকবে। আচ্ছা মা। এদিকে রাজের মা মৌকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না। সব সময় খেয়াল রাখে। ঋত্য মৌকে অনেক ভালোবাসে, সব সময় হাসি খুশি রাখে। কিন্তু এত যত্নের মাঝেও মৌ দুশ্চিন্তায় ভোগে। একটা করে দিন যাচ্ছে, মনে হচ্ছে বিপদ অগ্রসর হচ্ছে। পরিবারের মানুষগুলোর সাথে থাকতে থাকতে মৌ সবাইকে আপন করে নিয়েছে। একদিন দুপুরে মৌ আর ঋত্য বসে আছে। ঋত্য মৌয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে। ঋত্য তেল দিতে দিতে বলল, দেখো, তোমার বেবিটা ঠিক আমার মতো হবে। দেখতে হবে না ফুপিটা কত ভালো? ভাইয়ার মতো হবে না? হতেই হবে। এদিকে রাজ অফিসে গিয়ে সোমায়াকে ফোন দিয়ে দেখা করতে বলল। মৌ ঋত্যের সাথে এটা ওঠা নিয়ে কথা বলছে। এমন সময় ঋত্যের পাশে থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অবনী বলল, ঋত্য আপু, কাকা সকালে মারা গেছে। ফুপিকে নিয়ে তোমরা এক্ষুনি গ্রামে আসো। ঋত্য ফোনটা কেটে দিয়েই একটা চিৎকার মারল। রাজের মা এসে বলল, কিরে ঋত্য, কি হলো? এভাবে কাঁদছিস কেন? মা, ছোট মামা মারা গেছে। রাজের মা যেন কিছুতে বিশ্বাস করতে পারছে না। ঋতুকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, চল মা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আর মৌমা, তুমি বাসায় থেকো, তোমার শরীরটাও ভালো না। আমরা চলে গেলাম, আর রাজকে তোমার কাছে রেখে গেলাম। আমাদের যেতে 10 ঘন্টা লাগবে, নয়তো নিয়ে যেতাম। মৌ কিছু না বলে মাথা নাড়িয়ে হ্যাঁসূচক জবাব দিল। রাজের মা যাওয়ার আগে রাজকে ফোন দিয়ে সব কিছু বলল, সাথে ময়ের যত্ন নিতে বলল। রাজ সুমাইয়াকে ঘটনা বলতেই সুমাইয়া বলল, আজ আমি তোমার বাসায় থাকবো। আচ্ছা, কিন্তু মামা যে মারা গেল, খারাপ লাগছে। রাজ, আমারও খারাপ লাগতেছে অনেক। কি করব? দোয়া ছাড়া তো কিছু করার নেই। আচ্ছা চলো, একটু নদীর পাড়ে যাই, সেখান থেকে বের হয়ে সোজা তোমার বাসায়। তারপর সারা রাত থেকে সকালে চলে আসব। কিন্তু আঙ্কেল, কি যে বলো, বাবা তোমাকে জামাই হিসেবে মেনে নিয়েছে। আচ্ছা, তাহলে চলো। সুমাইয়া গাড়ি করে যাচ্ছে আর ভাবছে, আজ যেভাবে হোক ময়ের বাচ্চা নষ্ট করতে হবে, আজ রাতেই। দরকার হলে আমি লাথি দিব যখন ঘুমিয়ে যাবে। মৌ এশার নামাজ পড়ে রাজের জন্য অপেক্ষা করছে। বারবার ঘড়ির কাঁটা দেখছে। হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। মৌ দরজা খুলেই দেখে রাজ আর সুমাইয়া। সুমাইয়াকে দেখে মৌয়ের বুকে কেমন করে ওঠে। মৌ কিছু না বলে রাজের রুম ছেড়ে দেয়। রাজ সুমাইয়াকে নিয়ে তার রুমে ঢোকার আগে মৌকে বলে খাবার নিয়ে আসতে তাদের জন্য। মৌ খাবার টেবিলে রেডি করে রেখে যখন রাজকে ডাক দিবে, এমন সময় মৌ বুঝতে পারল সুমাইয়া আর রাজ ফিসফিসিয়ে কি যেন বলছে। মৌ জানালার পর্দাটা সরাতে দেখতে পেল সুমাইয়া রাজের বুকে অর্ধনগ্ন হয়ে শুয়ে আছে।
রাজের বুকে শুয়ে শুয়ে বলছে, জান, আজ সুবর্ণ সুযোগ। আমাদের ভালোবাসার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে মৌয়ের গর্ভের সন্তানটা। তাই আজ উপযুক্ত একটা সময়। মৌ যখন ঘুমিয়ে যাবে তখন তার নামা পেটে লাথি দিবে। তাহলে তার মা হওয়ার স্বাদ সারা জীবনের জন্য মিটে যাবে। সুমাইয়া, কিন্তু মা যদি জানতে পারে? আরে মা, আর ঋত্য তো নেই, এখনই উপযুক্ত সময়। আর স্প্রে করার পর দিবে, বোঝার কোনো সুযোগ নেই। এসব শোনার পর মৌয়ের পা কাঁপছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। রাজকে কাঁপা কাঁপা গলায় ডেকে ভেতরে খাবার দিয়ে যখন বের হবে, এমন সময় সুমাইয়া বলল, আপু, তুমি ঘুমাবে না? মৌ মুচকি এসে বলল, হ্যাঁ বোন, ঘুমাবো। মনটা ভালো লাগছে না, একটু লেট হবে। আচ্ছা তাহলে যাও। মৌ বের হতে সুমাইয়া দরজা লাগিয়ে দিল। মৌ রুম থেকে বের হয়ে অন্য রুমে এসে কোরআন পড়তে লাগলো। মৌ বুঝে ফেলেছে খুব গভীর ষড়যন্ত্র চলছে তার গর্ভের সন্তান নিয়ে। এ সময় আল্লাহ ছাড়া কেউ হেফাজত করতে পারবে না তাকে, তাই কোরআন তেলাওয়াত করছে। সুমাইয়া কয়েকবার রুম থেকে বের হয়ে উকিতে দেখলেও মৌ কোরআন পড়ছে। কি করবে কিছুই বুঝতেছে না, ঘুমায় না কেন। এসব ভাবতে ভাবতে সুমাইয়ার ফোন আসে। সুমাইয়া ফোনে কথা বলে রাজকে বলে, জান, আমার যেতে হবে, বাবার অবস্থা ভালো না। আমিও যাই? না জান, তোমার যেতে হবে না, তুমি পারলে পথের কাঁটাটা দূর করো। সুমাইয়া চলে যাওয়ার পরপরই রাজের বুকে কেমন যেন ব্যথা হতে লাগলো। ক্রমশ ব্যথা তীব্র থেকে তীব্র হতে লাগলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। বাধ্য হয়ে মৌকে ডাক দিয়ে বলল, মৌ, আমাকে বাঁচাও। মৌ দৌড়ে এসে দেখে রাজের অবস্থা ভালো না। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দিয়ে হসপিটালে নিয়ে অ্যাডমিট করে। ডাক্তাররা যখন রাজের চিকিৎসা করছে, মৌ ওদিকে সারা রাত নফল নামাজ পড়ছে। সকালের দিকে নার্স এসে বলল, আপু, আপনার দোয়া কবুল হয়েছে। আপনার স্বামী মৃত্যুর দোয়া থেকে ফিরে আসলো। মৌ দৌড়ে রাজের কাছে গিয়ে দাঁড়ালো। মন চাচ্ছে রাজকে গিয়ে জড়িয়ে ধরো, কিন্তু না। নার্স রাজকে বলল, স্যার, আপনি অনেক লাকি, এমন একটা বউ পেয়েছেন যে সারা রাত নামাজ পড়ে আপনার সুস্থতার জন্য কেঁদেছে। আর সঠিক টাইমে যদি হসপিটালে না নিয়ে আসতো তাহলে আপনাকে বাঁচানো যেত না। রাজ কিছু বলল না, মৌয়ের দিকে তাকালো। রাজ স্পষ্ট বুঝতে পারল মৌয়ের চোখে পানি। কাঁদছ কেন মৌ? আপনার কিছু হলে আমি বাঁচব না, তাই। রাজের বুকটা কেমন করে উঠল। মায়া ভরা দৃষ্টিতে রাজ মৌয়ের দিকে তাকিয়ে আছে। এমন সময় রাজের ফোনটা চেনা সুরে বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে বলল, আমার জানটার ঘুম ভাঙছে। সুমাইয়া, আমি হসপিটালে। কি বলো? আমার জানের কি হয়েছে? কোন হসপিটালে বলো? সুমাইয়া রাজের কাছে হসপিটালে ঠিকানা নিয়ে 20 মিনিটের হসপিটালে এসে উপস্থিত হয়। হসপিটালে রাজকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। জান, তুমি অসুস্থ, আমাকে জানাতে পারলে না? আর এই যে রক্ষিতা, আমাকে ফোন করে জানাতে পারলে না? আপনাকে কেন জানাবো? ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, রক্ষিতা, তুই কি বললি? আমাকে কেন জানাবি? জানোস, রাজ আমার জান, আমি ওকে ছাড়া বাঁচব না। রাজ যে আমার কলিজা। চলবে গল্প সংসার দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।